আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক শুনানি শেষ হলে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী এই মামলায় আসামিদের অব্যাহতি চেয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যার ঘটনায় নেতৃত্বের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলেও নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অভিযোগ গঠন বিষয়ে শুনানি করে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনা ও কামালকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলোর কোনো সত্যিকারের ভিত্তি নাই। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাটাই শুধু বলেছি। তবে প্রসিকিউশন বলছে যেসব যুক্তিতে আসামিদের খালাস চাওয়া হচ্ছে তা অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের মাধ্যমে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়, এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যার ঘটনায় আগামী 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই হত্যার ঘটনায় গ্রেফতার রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে কোনো বক্তব্য দেয়নি জামাত, তবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়ে গোলাম পরওয়ার চলতি মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। আর নির্বাচনের পরিবেশ যেন অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি এই জাতীয় সমাবেশ থেকে জামাতের নেতারা তুলে ধরবেন বলেও জানান তিনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এই জন্যই বলছি ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধের চেষ্টার কারণে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইল মোড়ে তারা যমুনা অভিমুখী সড়কে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, যার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আবার মিছিল নিয়ে শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। চাকরি ফিরে পাওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কথা জানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দর্শক, রাজধানীর শহীদ মিনারে আছেন সহকর্মী নাহিদ ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, বিডিআর সদস্যদের আন্দোলন কর্মসূচির সবশেষ খবর কি আছে আপনার কাছে?
বিডিআর সদস্যরা কিছুক্ষণ আগে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং কিছু বিডিআর সদস্যরা এই শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সচিবালয় এবং সেই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কোনো ধরনের সভা সমাবেশ বা কোনো ধরনের মিছিল করা যাবে না, কিন্তু তারা সেগুলো না মেনে সকাল 11টায় যখন তাদের সেই 3 দফা দাবি নিয়ে যে তারা যে বলে আসছিলেন এত দিন ধরে যে 8ই আগস্টের পর থেকে কিন্তু তারা বলছিলেন যে বিজিবির নাম সেই বাদ দিয়ে বিডিআর করতে হবে এবং যারা এই বিডিআর হত্যার সাথে জড়িত নয় তাদেরকে তাদের সেই শাস্তি মকুব করতে হবে। এছাড়া সব কিছু কিন্তু তারা বলছিলেন যে 3 দফা দাবি তাদের রয়েছে। সেই দাবির প্রেক্ষিতে আজকে যখন তারা পদযাত্রা করে সেই যমুনা অভিমুখে, তখন পুলিশ তাদেরকে ধাপে ধাপে প্রথমে নিষেধ করে এবং বাধা দেয়। তারপরে যখন তারা সেখান থেকে সরে না যায়, তাদেরকে সরার জন্য আলটিমেটামও দিয়েছিল তারা পুলিশ সদস্যরা, যখন সরে না যায় তখন পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান তারা ছিটায়। এছাড়া ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করে। তারপরে বিডিআর সদস্যরা তারপরে আবার সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নেয়। তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন এত দিন ধরে তারা 3-4 বার সেই যমুনায় তারা সেই 10 জন কমিটি গঠন করে তারা তাদের দাবিগুলো নিয়ে কথা বলেছেন, প্রধান উপদেষ্টার সহকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, সচিবালয়ে তারা গেছেন, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা কথা বলেছিলেন। তারা আশ্বাস পেয়েছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হবে। কিন্তু এতদিন ধরে যে আজকে প্রায় 10 দিন আগেও তারা সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, সেই প্রেক্ষিতে তাদের কোনো কথা মানা হয়নি। সেই প্রেক্ষিতে আজকে কিন্তু তারা যখন সেখানে যায়, তারপরে যে আজকের যে কর্মকাণ্ড এবং যে পরিস্থিতি সেটি আপনারা তো দেখেছেনই। তো এই ছিল আমার কাছে রাজধানীর শহীদ মিনার থেকে সর্বশেষ। দর্শক, নাহিদ প্রিন্সের কাছ থেকে জানছিলাম বিডিআর সদস্যদের কর্মসূচি সম্পর্কে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আজ থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান দেশের বৃহত্তম এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল, যার চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে 5টি বার্থ রয়েছে, যেখানে একই সাথে 4টি জাহাজ ভিড়তে পারে। এখানে গেন্ট্রি ক্রেনের সাহায্যে আমদানি ও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার, জাহাজে উঠানো নামানো, স্থানান্তর ও ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ করা সহ নানা কাজ করা হয়। বিগত 17 বছর চুক্তির মাধ্যমে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। পতিত আওয়ামী লীগ সরকার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে এনসিটি ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। সে উদ্যোগটি বর্তমান সরকার এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলে বন্দর শ্রমিক সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তারা দাবি করেন এনসিটি পরিচালনা বিদেশিদের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষ নিজ হাতে রাখুক। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।